আজকের ঘটনাটি হাসপাতালের মর্গের ভয়ঙ্কর কাহিনী নিয়ে এসেছি। ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন তার ইনফরমেশন গোপন রাখার জন্য অনুরোধ করেছেন, তাই বললাম না, সরাসরি চলে গেলাম ঘটনায়। প্রতিদিন ভিন্ন মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের মর্গে। শহরের কেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থিত এই সরকারি হাসপাতালটা বেশ পুরানো। ব্রিটিশ আমলে তৈরি লাল ইটের দালানটা সময়ের সাথে সাথে তার উজ্জ্বলতা হারিয়েছে, কিন্তু তার কার্যকারিতা কমেনি। প্রতিদিন শত শত রোগী আসে, কেউ সুস্থ হয়ে ফেরে, কেউ ফেরে না। আর যারা ফেরে না তাদের শেষ ঠিকানা হয় হাসপাতালের পেছনের দিকের একতলা একটা দালান, মর্গ বা শবঘর। ডুম রমেশের বয়স 50-এর কোঠায়। গত 20 বছর ধরে এই মর্গের দায়িত্বে সে আছে। মৃতদেহ তার কাছে নতুন কিছু নয়, বরং এটাই তার জীবনের সবচেয়ে পরিচিত দৃশ্য। প্রতিদিন কত মানুষের নিথর দেহ সে গ্রহণ করে, রেজিস্টারে নাম তোলে, তারপর তাদের আত্মীয় স্বজনের হাতে তুলে দেয়। এই কাজ করতে করতে তার অনুভূতিগুলো যেন ভোঁতা হয়ে গেছে। ভয় বা ঘৃণা কোনোটাই তাকে আর স্পর্শ করে না। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এমন কিছু ঘটতে শুরু করেছে যা রমেশের মতো অভিজ্ঞ ডোমকেও অস্বস্তিতে ফেলে দিয়েছে। সেদিন ছিল বুধবার। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। রমেশ তার ছোট্ট ঘরটায় বসে চা খাচ্ছিল, এমন সময় মর্গের ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে ওয়ার্ড মাস্টার জানালেন, এমার্জেন্সি থেকে একটা অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহ পাঠানো হচ্ছে। বয়স আনুমানিক 40, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কিছুক্ষণের মধ্যেই ট্রলিতে করে সাদা চাদরে ঢাকা দেহটা এসে পৌঁছল। রমেশ রেজিস্টার খাতা খুলে প্রয়োজনীয় তথ্যগুলো লিখে নিল। অজ্ঞাত পরিচয় হওয়ায় শনাক্তকরণের জন্য দেহটা মর্গের ফ্রিজারে রাখতে হবে। সে ট্রলিটা ঠেলে মর্গের মূল কক্ষে প্রবেশ করল। ঘরটা বেশ বড়, কিন্তু আসবাব বলতে তেমন কিছুই নেই। এক পাশে কয়েকটি স্টিলের টেবিল আর অন্য পাশে দেওয়াল জুড়ে বিশাল বিশাল ফ্রিজারের দরজা। ভেতরে হিমশীতল তাপমাত্রা আর ফরমালিনের তীব্র গন্ধ মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। রমেশ চাদরটা সামান্য সরিয়ে লোকটার মুখ দেখল। মুখে আর মাথায় গভীর আঘাতের চিহ্ন, রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। সে দীর্ঘশ্বাস ফেলে ফ্রিজারের একটা খালি ড্রয়ার টেনে দেহটা সাবধানে ভেতরে ঢুকালো, তারপর দরজা বন্ধ করে তালা লাগিয়ে নিজের ঘরে ফিরে এলো। পরের দিন সকালে পুলিশ আসার কথা ছিল শনাক্তকরণের জন্য। রমেশ সকাল সকাল মর্গ খুলে পরিষ্কার করার কাজ করছিল। কিছুক্ষণ পর দুজন পুলিশ অফিসার এলেন। তাদের সাথে একজন বয়স্ক লোক, সম্ভবত কোনো হারানো স্বজনের খোঁজে এসেছেন। রমেশদা, কাল রাতে যে অজ্ঞাত পরিচয় লাশটা এসেছিল ওটা বের করুন তো, একজন অফিসার বললেন। রমেশ মাথা নেড়ে ফ্রিজারের দিকে এগিয়ে গেল। নির্দিষ্ট ড্রয়ারটা খুলে সে ট্রলি বের করে আনল, কিন্তু চাদরটা সরাতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এটা তো কালকের সেই লাশ নয়। কালকের লোকটার মুখে গভীর ক্ষত ছিল, কিন্তু এই লোকটার মুখটা একেবারে স্বাভাবিক। গায়ে একটা নীল শর্ট, যা কালকের লাশের গায়ে ছিল না। সবচেয়ে বড় কথা, এই লোকটার বয়সও অনেক কম মনে হচ্ছে, বড়জোর 25 কি 26। কি হলো রমেশদা, এমনভাবে তাকিয়ে আছেন কেন? অফিসারের কথায় রমেশের ঘোর কাটল। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, এটা তো সেই লাশ না। আমি কাল রাতে যাকে রেখেছিলাম সে অন্য কোন। অফিসার দুজন একে অপরের দিকে তাকালেন। একজন এগিয়ে এসে লাশটা ভালো করে দেখলেন। অন্য লাশ মানে? মর্গে কি আপনি ছাড়া আর কেউ ঢোকে? না স্যার, চাবি তো শুধু আমার কাছেই থাকে, আমি নিজের হাতে তালা দিয়ে গেছি। রমেশের গলা শুকিয়ে আসছিল। পুলিশ অফিসার কিছুক্ষণ গম্ভীরভাবে চিন্তা করলেন, তারপর বললেন, হয়তো আপনারই কোথাও ভুল হচ্ছে রমেশদা, হয়তো অন্য কোনো ড্রয়ারে রেখেছেন। রমেশ প্রায় নিশ্চিত ছিল যে সে কোনো ভুল করেনি, কিন্তু পুলিশের সামনে তর্ক করা বৃথা। সে বাকি ড্রয়ারগুলো এক এক করে খুলল, কিন্তু কোথাও কালকের সেই লাশটা পাওয়া গেল না। মর্গে মোট 5টি মৃতদেহ ছিল, যার 4টি শনাক্ত করা এবং তাদের তথ্য রেজিস্টারে লেখা আছে। পঞ্চমটি হলো এই নতুন অচেনা যুবকের লাশ। পুলিশ অফিসারও কিছুটা বিভ্রান্ত হলেন। তারা রেজিস্টার খাতা পরীক্ষা করলেন। সেখানে অজ্ঞাত পরিচয় 40 বছর বয়সী পুরুষের কথাই লেখা আছে, যার মুখে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু এই যুবকের লাশের কোনো তথ্যই সেখানে নেই। দেখুন রমেশদা, হয়তো রাতের কোনো শিফটে অন্য কেউ লাশটা বদলে দিয়েছে। আপনি ভালো করে খোঁজ নিন, আমরা এই লাশটার ছবি তুলে রাখছি, শনাক্ত করার চেষ্টা করা হবে, বলে পুলিশ অফিসাররা তাদের কাজ সেরে চলে গেলেন। রমেশ একা দাঁড়িয়ে রইল সেই হিম শীতল ঘরে। তার 20 বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। একটা লাশ উধাও হয়ে গেল, আর তার জায়গায় চলে এলো একটা সম্পূর্ণ নতুন লাশ। এটা কিভাবে সম্ভব? সে কি সত্যি কোনো ভুল করেছে, নাকি তার অজান্তেই মর্গে অন্য কেউ প্রবেশ করেছিল? রমেশ নিজের মনকে শান্ত করার চেষ্টা করল।
হয়তো সে সত্যিই ক্লান্ত ছিল, তাই ভুল করে অন্য লাশ দেখেছে। সে নতুন লাশটার তথ্য রেজিস্টারে তুলে নিল এবং আগের এন্ট্রির পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখল। কিন্তু এটা ছিল কেবল শুরু। এর পরের দিন সকালে মর্গে এসে সে দেখল আগের দিনের সেই যুবকের লাশটা নেই, তার জায়গায় রয়েছে একজন বৃদ্ধার মৃতদেহ। তার পরের দিন সেই বৃদ্ধার লাশ উধাও, সেখানে পাওয়া গেল অল্প বয়সী এক মেয়ের নিথর দেহ। প্রতিদিন সকালে মর্গের ফ্রিজার খুললেই রমেশ একটা করে নতুন অজ্ঞাত পরিচয় লাশের মুখোমুখি হতে লাগল। আগের দিনের লাশটা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। ব্যাপারটা আর কেবল ভুল বা কাকতালীয় বলে উড়িয়ে দেওয়ার মতো ছিল না। রমেশের বুকের ভেতর অজানা এক ভয়ে ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করল। সে হাসপাতালের সুপারকে ব্যাপারটা জানাতে চেয়েছিল, কিন্তু প্রমাণ কি দেখাবে? কে বিশ্বাস করবে তার কথা? সবাই হয়তো ভাববে সে গাঁজা ভাং খেয়ে আবল তবল বকছে, নয়তো তার মাথা খারাপ হয়ে গেছে। চাকরি হারানোর ভয়ে সে কাউকে কিছু বলতে পারল না। প্রতি রাতে বাড়ি ফেরার আগে সে মর্গের দরজায় নতুন আরও শক্তিশালী একটা তালা লাগাতে শুরু করল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। পরের দিন সকালে ঠিকই আরেকটা নতুন লাশের দেখা মিলল। রমেশ বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা তার পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। তার রাতের ঘুম উড়ে গেল। সারাক্ষণ মনে হতে লাগলো কেউ যেন তাকে দেখছে। মর্গের সেই হিমশীতল ঘরটা এখন তার কাছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা বলে মনে হতে লাগলো। সে ঠিক করল আর একা নয়, কাউকে তার এই অভিজ্ঞতার কথা বলতেই হবে। কিন্তু কাকে বলবে? কে তাকে বিশ্বাস করবে? রমেশের পৃথিবীটা যেন ক্রমশ ছোট হয়ে আসছিল। দিনের বেলা হাসপাতালের কোলাহল, মানুষের আনাগোনা তাকে কিছুটা স্বস্তি দিলেও বিকেল গড়িয়ে সন্ধ্যায় নামতেই তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠত। যে মর্গ ছিল তার গত 20 বছরের কর্মস্থল, তার রুটি রুজির ঠিকানা, সেটাই এখন এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে ওই লাল ইটের দালানটার দিকে তাকালে তার মনে হতো ওটা যেন একটা ক্ষুধার্ত প্রাণী, যা প্রতিদিন একটা করে মৃতদেহ গিলে খায় আর উগরে দেয় আরেকটা নতুন শিকার। কাকে বলবে সেই অবিশ্বাস্য ঘটনা? তার একমাত্র ছেলে শহরে কাজ করে, তাকে এসব বলে চিন্তা বাড়াতে চায় না। আর বউ, সে তো এমনিতেই ভীতু স্বভাবের, শুনলে হয়তো তাকে আর এই কাজে আসতেই দেবে না। রমেশের মনে হলো হাসপাতালেরই কাউকে বলা উচিত, কিন্তু কে সে? সুপার সাহেব ব্যস্ত মানুষ, তার কাছে পৌঁছনোই মুশকিল। ওয়ার্ডমাস্টার লোকটা ভালো, কিন্তু বড্ড বেশি কথা বলেন। খবরটা একবার তার কানে গেলে পুরো হাসপাতালে ছড়িয়ে পড়তে সময় লাগবে না। অনেক ভেবেচিন্তে রমেশ সিদ্ধান্ত নিল সে হাসপাতালের রাতের পাহারাদার হারুন মিয়ার সাথে কথা বলবে। হারুন বয়স্ক মানুষ, প্রায় 10 বছর ধরে রাতের বেলা হাসপাতাল পাহারা দিচ্ছে। তার অভিজ্ঞতাও কম নয়। হয়তো সেই কিছু একটা সমাধান দিতে পারবে, অথবা অন্তত রমেশের কথাটা বিশ্বাস করবে। সেদিন রাতে ডিউটি শেষ করে রমেশ বাড়ি ফিরল না। সে হারুন মিয়ার জন্য অপেক্ষা করতে লাগল। রাত 10টা নাগাদ হারুন মিয়া তার লাঠি আর টর্চ লাইট নিয়ে হাজির হলো। তাকে দেখে রমেশ এগিয়ে গেল। হারুন ভাই, একটা কথা ছিল। রমেশের গলাটা কেমন যেন ধরে আসছিল। হারুন তার পান ছলা লাল দাঁত বের করে হেসে বলল, কি ব্যাপার রমেশ, আজ বাড়ি যাওনি? মুখটা এমন শুকনা কেন? রমেশ তাকে টেনে মর্গের থেকে একটু দূরে একটা বড় আম গাছের বিচে নিয়ে গেল। তারপর গত 1 সপ্তাহের সব ঘটনা তাকে খুলে বলল। কিভাবে প্রতিদিন সকালে সে একটা করে নতুন লাশ পাচ্ছে আর আগের দিনেরটা উধাও হয়ে যাচ্ছে। সব শুনে হারুন মিয়ার মুখের হাসি মিলিয়ে গেল। সে কপালে ভাঁজ ফেলে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি ঠিক আছো তো রমেশ? কোনো নেশা টেশা করোনি তো? রমেশের ভেতরটা হতাশায় ভরে গেল। সে জানত এমন কিছুই হবে। হারুন ভাই, আমি আমার মৃত মায়ের কসম খেয়ে বলছি, একটা কথাও মিথ্যা না। আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনি তো রাতে এখানেই থাকেন। আপনি কি অদ্ভুত কিছু দেখেছেন বা শুনেছেন? হারুনের মুখটা এবার গম্ভীর হলো। সে চারদিকে একবার তাকিয়ে নিয়ে চাপা গলায় বলল, অদ্ভুত তো কত কিছুই দেখি শুনি। এই হাসপাতাল পুরনো জায়গা, কত মানুষ মরেছে এখানে। তাদের আত্মা তো এখানেই ঘুরপাক খায়। মাঝে মাঝে রাতে কান্নার আওয়াজ পাই। কখনো শুনি কেউ যেন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু তোমার এই ঘটনা তো আজব, লাশ বদল হয়ে যাচ্ছে। হারুন কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা চলো তো, আজ রাতে আমরা দুজন মিলে পাহারা দেব। দেখব কে এই কাজ করে, মানুষ হোক বা ভূত। আজ তার শেষ দিন। হারুনের কথায় রমেশ কিছুটা ভরসা পেল।
একা একা যে ভয়টা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, একজন সঙ্গী পাওয়ায় তা যেন কিছুটা কমল। তারা ঠিক করল মর্গের পেছনের দিকে একটা ভাঙা জানালার আড়ালে লুকিয়ে থাকবে। সেখান থেকে মর্গের মূল দরজাটা পরিষ্কার দেখা যায়। রাত বাড়ার সাথে সাথে হাসপাতালের পরিবেশটাও বদলে যেতে লাগল। দিনের বেলার ব্যস্ততা, মানুষের কোলাহল থেমে গিয়ে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। শুধু দূর থেকে ভেসে আসছিল দু একটা কুকুরের ডাক আর ঝিঝি পোকার একটানা শব্দ। আকাশে মেঘ থাকায় চাঁদের আলোও ছিল না, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রমেশ আর হারুন নিঃশব্দে সেই ভাঙা জানালার পাশে বসে রইল। সময় যেন আর কাটতে চাইছিল না। প্রতিটি মুহূর্ত তাদের কাছে 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। হারুনের হাতে তার বিধা লাঠি আর রমেশের হাতে একটা ভারী লোহার রড। তাদের দুজনের চোখই মর্গের দরজার দিকে স্থির। রাত যখন প্রায় 2টো, হঠাৎ করেই তারা একটা শব্দ শুনতে পেল। শব্দটা মর্গের ভেতর থেকে আসছে। মনে হচ্ছে কেউ যেন একটা ভারী কিছু মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। ঘষা খাওয়ার মতো একটা খসখসে আওয়াজ। রমেশ আর হারুনের দুজনেরই শরীর শক্ত হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকালো। হারুন ইশারায় তাকে চুপ থাকতে বলল। শব্দটা কয়েক মুহূর্ত স্থায়ী হয়ে আবার থেমে গেল। এরপর সব আগের মতোই শান্ত। তারা আরও কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু আর কোনো শব্দ বা নড়াচড়া টের পাওয়া গেল না। ভেতরে কেউ আছে, হারুন ফিসফিস করে বলল। দরজা তো বাইরে থেকে তালা দেওয়া, তাহলে ঢুকলো কিভাবে? রমেশ কাপা গলায় বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না হারুন ভাই। হারুন করে বলল, চলো ভেতরে গিয়ে দেখি যা আছে কপালে। রমেশ ভয়ে প্রায় জমে গিয়েছিল, কিন্তু হারুনের সাহসে সেও রাজি হলো। তারা দুজন পা টিপে টিপে মর্গের দরজার দিকে এগিয়ে গেল। রমেশ পকেট থেকে চাবি বের করে তালা খুলল। তার হাত এতটাই কাঁপছিল যে প্রথমবারে সে তালাটা খুলতেই পারল না। দরজা খোলার সাথে সাথেই ফরমালিনের সেই তীব্র গন্ধের সাথে আরেকটা অদ্ভুত পচা মিষ্টি গন্ধ তাদের নাকে এসে লাগল। গন্ধটা রক্তের নয়, আবার পচা মাংসেরও নয়, তার চেয়েও গা গুলিয়ে ওঠা অন্য কিছু। হারুন তার টর্চ লাইটটা জ্বালালো। টর্চের আলোয় ঘরের ভেতরটা উদ্ভাসিত হতেই তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। মর্গের মাঝখানে যেখানে লাশ কাটার জন্য স্টিলের টেবিলটা রাখা, সেটার উপর আজকের আনা বৃদ্ধার লাশটা শোয়ানো আছে, কিন্তু তার পেটটা ধারালো কিছু দিয়ে চেরা। ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সব বেরিয়ে এসেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, লাশের পাশে হাঁটু গেড়ে বসে আছে একটা লোক। তার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু তার হাতে ধরা একটা চকচকে ছুরি, যা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। লোকটা পরম আবেশে সেই লাশের ভেতর থেকে কিছু একটা বের করে খাচ্ছিল। দৃশ্যটা এতটাই বিভৎস আর অপ্রত্যাশিত ছিল যে রমেশ আর হারুন দুজনেই যেন পাথর হয়ে গেল। তাদের মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। লোকটা বোধহয় তাদের উপস্থিতি টের পেয়েছিল। সে ধীরে ধীরে তার মাথাটা ঘোরালো। টর্চের আলোয় তার মুখে পড়তেই রমেশের গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। এটা হাসপাতালেরই একজন সুইপার, নাম তার কাসেম। দিনের বেলা সে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিষ্কার করে। শান্ত নিরীহ চেহারার একটা লোক, যার সাথে রমেশের প্রায়ই দেখা হয়, কথাও হয়। কিন্তু এখন তার সেই নিরীহ মুখটা আর নেই। তার চোখ দুটো অন্ধকারে জলজল করছে, পশুর মতো। ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। তার মুখে এক পাশবিক পৈশাচিক হাসি। তোরা এসে গেছিস। কাসেমের গলা থেকে একটা ঘর ঘর শব্দ বেরিয়ে এলো, যা কোনো মানুষের কণ্ঠস্বর বলে মনে হচ্ছিল না। আমার খাবারে ভাগ বসাতে চাস? হারুন এতক্ষণে তার প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছে। সে তার লাঠিটা শক্ত করে ধরে চিৎকার করে বলল, কাশেম, তুই এই কাজ করছিস? তুই মানুষ না শয়তান? কাশেম বিকট শব্দ করে হেসে উঠল। সেই হাসি মর্গের হিমশীতল দেয়ালে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করল। মানুষ? মানুষ তো এরা। সে লাশের দিকে আঙুল দেখিয়ে বলল, এরা এখন শুধুই মাংস, আর আমি হলাম খাদক। এই বলে সে ছুরি হাতে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। তার চোখ দুটো হিংস্রতায় জ্বলছে। রমেশ ভয়ে পিছিয়ে যেতে গিয়ে একটা বালতিতে হোঁচট খেয়ে পড়ে গেল। হারুন তার লাঠি দিয়ে কাশেমকে আটকানোর চেষ্টা করল, কিন্তু কাশেমের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। সে এক ঝটকায় হারুনের লাঠিটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল। আজ তোদের দুজনকেই ওর সঙ্গী বানিয়ে দেব, কাশেম হারুনের গলা টিপে ধরে বলল। হারুন শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগল। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। রমেশ বুঝতে পারল আর এক মুহূর্ত দেরি করলে হারুনকে বাঁচানো যাবে না। সে তার হাতে থাকা লোহার রডটা সর্বশক্তি দিয়ে কাশেমের মাথায় আঘাত করল। ভারী রডের আঘাতে কাশেমের মাথাটা একপাশে কাত হয়ে গেল।
তার হাত থেকে হারুন ছাড়া পেয়ে গেল, কিন্তু সে পড়ল না। ধীরে ধীরে সে আবার রমেশের দিকে ঘুরল। তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার মুখে কোনো যন্ত্রণার চিহ্ন নেই, বরং তার সেই পৈশাচিক হাসিটা আরও চওড়া হয়েছে। আমাকে মারবি? কাশেম হিসহিসিয়ে বলল। তোদের মতো সাধারণ মানুষ আমাকে মারতে পারবে না। সে এক লাফে রমেশের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে মর্গের ফ্রিজারগুলোর মধ্য থেকে একটা ড্রয়ের সশব্দে খুলে গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা সাদা চাদরে ঢাকা দেহ। দেহটা নিজে থেকেই ট্রলি থেকে নেমে দাঁড়ালো। রমেশ আর হারুন ভয়ে চিৎকার করে উঠল। এটা ছিল প্রথম দিনের সেই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লোকটার লাশ, যার মুখটা থেতলে গিয়েছিল। লাশটা ধীরে ধীরে কাশেমের দিকে এগিয়ে যেতে লাগলো। তার হাঁটার মধ্যে কোনো প্রাণের চিহ্ন নেই, যেন কেউ তাকে সুতো দিয়ে চালাচ্ছে। কাশেমও যেন ভূত দেখার মতো চমকে উঠল। সে পিছিয়ে যেতে যেতে বলল, না না, এটা হতে পারে না, তোরা তো মরে গেছিস। কিন্তু লাশটা থামল না। সে কাসেমের সামনে এসে দাঁড়ালো। তারপর তার দুটো হাত দিয়ে কাসেমের গলাটা চেপে ধরল। কাসেমের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। সে গোঁ গোঁ শব্দ করতে লাগলো, কিন্তু সেই মৃতদেহের বজ্র আঁটুনি থেকে নিজেকে ছাড়াতে পারল না। রমেশ আর হারুন দেখল, শুধু ওই একটি লাশই নয়, মর্গের বাকি ফ্রিজারগুলো এক এক করে খুলতে শুরু করেছে। প্রতিটি ড্রয়ার থেকে বেরিয়ে আসছে একটি করে মৃতদেহ। সেই যুবক, সেই বৃদ্ধা, সেই অল্পবয়সী মেয়ে, তারা সবাই কাসেমকে ঘিরে ধরেছে। তাদের চোখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তাদের সম্মিলিত উপস্থিতি যেন মৃত্যুর চেয়েও শীতল। তারা সবাই মিলে কাসেমের শরীরটা আঁকড়ে ধরল। কাসেমের আর্তনাদ মর্গের ভেতরেই মিলিয়ে গেল। মৃতদেহগুলো তাকে টেনে হিঁচড়ে মর্গের সবচেয়ে বড় ফ্রিজারটার ভেতরে ঢুকিয়ে ফেলল। তারপর সশব্দে সেই ফ্রিজারের দরজাটা বন্ধ হয়ে গেল। রমেশ আর হারুন কাঁপতে কাঁপতে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তাদের কথা বলার শক্তিটুকু আর অবশিষ্ট ছিল না। তারা যা দেখল তা কোনোদিন কাউকে বলে বিশ্বাস করানো যাবে না। তাহলে কি এই লাশগুলোই প্রতিদিন বদলাচ্ছিল? কাসেমি কি তাদের হত্যা করে এখানে আনত? আর এই মৃত আত্মারা কি তাদের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিল? হাজারো প্রশ্ন রমেশের মাথায় ঘুরপাক খেতে লাগল, কিন্তু কোনোটারই উত্তর তার জানা নেই। সে শুধু বুঝতে পারল যে এই শবঘরের রহস্য মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি গভীর এবং ভয়ঙ্কর। মর্গের সেই হিমশীতল মেঝেতে রমেশ আর হারুন কতক্ষণ জ্ঞানহীন অবস্থায় পড়েছিল তাদের কোনো হুঁশ নেই। যখন জ্ঞান ফিরল, ভোরের আবছা আলো হাসপাতালের করিডোর দিয়ে চুইয়ে এসে মর্গের দরজায় পড়েছে। চারপাশ ভোরের মতোই শান্ত, নিস্তব্ধ। কিন্তু তাদের দুজনের কাছে সেই নিস্তব্ধতা ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। গত রাতের বিভৎস স্মৃতি তাদের মস্তিষ্কের প্রতিটি কোষে যেন স্থায়ীভাবে খোদাই হয়ে গেছে। রমেশের শরীর থরথর করে কাঁপছিল। সে কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন অবশ হয়ে গেছে। হারুন মিয়া দেয়ালের সাথে হেলান দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল সেই ফ্রিজারটার দিকে, যেখানে কাসেমকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। তার পান খাওয়া লাল দাঁতের ফাঁকে এখন কেবল ভয়ের ফেনা। হারুন ভাই, আমরা কি দেখলুম? রমেশের গলা থেকে স্বর বের হতে চাইছিল না। হারুন কোনো উত্তর দিল না। তার চোখ দুটো স্থির, পলকহীন, যেন তার আত্মাটাই শরীর ছেড়ে পালিয়েছে। রমেশ টলটলে করে সেই বড় ফ্রিজারটার দিকে এগিয়ে গেল। তার বুকের ভেতর হাতুড়ির ঘা পড়ছিল, কিন্তু তাকে দেখতেই হবে। যা ঘটেছে তা কি সত্যি, নাকি তাদের মনের বিভ্রাম? সে কাঁপা কাঁপা হাতে ফ্রিজারের ভারী দরজাটা খুলল। ভেতরটা একদম খালি, ধবধবে সাদা। কাসেমের কোনো চিহ্ন নেই, এমনকি এক ফোঁটা রক্তও কোথাও লেগে নেই, যেন গত রাতে এখানে কিছুই ঘটেনি। রমেশ এবার বাকি ফ্রিজারগুলো পরীক্ষা করল। সবগুলোই খালি। সেই বৃদ্ধার লাশ, যুবকের লাশ, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লোকটার লাশ, কিছুই নেই। মর্গটা এখন একটা শূন্য, গন্ধহীন ঘর ছাড়া আর কিছুই নয়। প্রতিদিন যে নতুন নতুন লাশ আসতো আর আগেরগুলো উধাও হয়ে যেত, সেই চক্রটা যেন শেষ হয়েছে। কিন্তু কিভাবে? তারা চলে গেছে। হারুন অবশেষে কথা বলল। তার কণ্ঠস্বর এতটাই দুর্বল যে প্রায় শোনাই যাচ্ছিল না। বদলা নেওয়া শেষ, তাই চলেও গেছে। রমেশ তার দিকে তাকালো। কিন্তু কাসেম কোথায় গেল? ওই লাশগুলোই তো কাসেম ছিল। হারুন এমনভাবে কথাটা বলল যেন সে কোনো গভীর সত্য উপলব্ধি করেছে। প্রতিদিন একটা নতুন শরীর নিয়ে আসত, নিজেরই শরীর, নিজেরই শিকার। রমেশের মাথাটা ঘুরে উঠল।
হারুনের কথার অর্থ সে বুঝতে পারছিল না। কি বলছেন এসব হারুন ভাই? কাসেম তো সুইপার ছিল, আমরা তাকে নিজের চোখে দেখেছি। হারুন একটা অদ্ভুত ফাঁকা হাসি হাসল। আমরা যা দেখেছি তা কি সত্যি রমেশ, নাকি যা দেখতে চেয়েছি তাই দেখেছি? ওই লাশগুলো, ওগুলো কি সত্যিই আলাদা ছিল, নাকি একই শয়তান প্রতিদিন নতুন খোলস পড়ে আমাদের চোখে ধুলো দিচ্ছিল? হারুনের কথাগুলো রমেশের মাথায় জট পাকাতে শুরু করল। সে কিছুই মেলাতে পারছিল না। তাহলে কি কাসেমই নিজেকে বিভিন্ন রূপে এখানে আনতো? কিন্তু কেন আর কিভাবে? এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ঠিক তখনই মর্গের দরজায় ওয়ার্ড মাস্টারের গলা শোনা গেল, রমেশ, ভেতরে আছো নাকি? সকাল হয়ে গেল, এখনো দরজা খোলনি। রমেশ আর হারুন একে অপরের দিকে তাকালো। তাদের চোখে তীব্র ভয়। তারা এখন কি বলবে, কিভাবে ব্যাখ্যা করবে এই রাতের ঘটনা? রমেশ কোনো মতে দরজাটা খুলল। ওয়ার্ড মাস্টার ভেতরে উকি দিয়ে বললেন, কি ব্যাপার, সব খালি কেন? আজ কোনো লাশ নেই? রমেশ ঢোক গিলে বলল, না স্যার, কাল রাতের সব লাশই তাদের আত্মীয় স্বজন এসে নিয়ে গেছে। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় মিথ্যা, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। ওয়ার্ড মাস্টার অবাক হলেন। বলো কি, এক রাতেই সব নিয়ে গেল? আর ওই যে অজ্ঞাত পরিচয় লাশগুলো ছিল, ওগুলোও শনাক্ত হয়ে গেছে স্যার। হারুন কোনো মতে যোগ করল। ওয়ার্ড মাস্টার আর কিছু বললেন না, হয়তো তার তাড়া ছিল। তিনি চলে যেতেই রমেশ আর হারুন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা বুঝতে পারছিল এই ঘটনাটা তাদের দুজনকেই বুকে চেপে রাখতে হবে। কাউকে বললে লোকে তাদের পাগল ভাববে, নয়তো হাসাহাসি করবে। সেই দিনের পর থেকে মর্গে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কোনো অজ্ঞাত পরিচয় লাশও আসেনি, কোনো লাশ বদলেও যায়নি। সব কিছু আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। হারুন মিয়া কয়েকদিন পর লম্বা ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে গেল। যাওয়ার আগে সে শুধু রমেশকে একটা কথাই বলে গিয়েছিল, রমেশ, ওই ঘরের দিকে আর ফিরেও তাকাবে না, ওটা এখন শয়তানের বিশ্রাম ঘর। রমেশ চাকরিটা ছাড়তে পারল না। পেটের দায়ে তাকে সেখানেই থাকতে হলো। কিন্তু সে আর আগের রমেশ ছিল না। সে এখন সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত। মর্গের ভেতরে একা থাকতে তার গা ছমছম করত। রাতের বেলা তো দূরের কথা, দিনের আলোতেও তার মনে হতো কেউ যেন তার ঘাড়ে শীতল নিঃশ্বাস ফেলছে। কাসেম নামের সেই সুইপারকেও আর কোনোদিন হাসপাতালে দেখা যায়নি। সে যেন কর্পূরের মতো উবে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার খোঁজ করেছিল, কিন্তু তার দেওয়া ঠিকানায় গিয়ে দেখা যায় সেখানে কাসেম নামে কেউ কোনোদিন ছিলই না। সে যেন এক ছায়া মানুষ, যার কোনো অতীত নেই, কোনো অস্তিত্ব নেই। দিনগুলো এভাবেই কাটছিল। রমেশ ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সে মনকে বোঝাচ্ছিল যা হয়েছে তা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু তার অবচেতন মন সেই রাতের স্মৃতি ভুলতে পারছিল না। ঘটনার প্রায় 6 মাস পরের এক রাতের কথা। রমেশ ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল। হাসপাতাল থেকে বেরিয়ে কিছুটা এগোতেই সে দেখল রাস্তার পাশের একটা চায়ের দোকানে বেশ ভিড়। টেলিভিশনে খবর চলছে। সে কৌতূহলী হয়ে এগিয়ে গেল। খবরে দেখাচ্ছিল শহরের অন্য প্রান্তের এক পুরনো কবরস্থান থেকে নাকি বেশ কিছুদিন ধরে লাশ চুরি যাচ্ছে। পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু কোনো কিনারা পাচ্ছে না। চোরেরা এতটাই ধূর্ত যে তারা কোনো চিহ্নই রেখে যায় না। খবরটা দেখতে দেখতে রমেশের চোখ পড়ল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা লোকের ওপর। লোকটার মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। সে একটা হুডি পরেছিল, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি, তার শরীরের গড়ন, সবকিছুই রমেশের ভীষণ চেনা লাগল। রমেশের বুকের ভেতরটা ধক করে উঠল। সে ভিড় ঠেলে লোকটার দিকে এগিয়ে যেতে চাইল। ঠিক সেই মুহূর্তে লোকটা ঘুরে তাকালো। আবছা অন্ধকারেও রমেশ তার মুখটা চিনতে পারল। এ তো কাসেম। তার ঠোঁটের কোণে সেই একই পৈশাচিক শীতল হাসি। চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। সে রমেশের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল, যেন বলছিল খেলা এখনো শেষ হয়নি। তারপর সে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। রমেশ সেখানেই রাস্তায় জমে গেল। তার সারা শরীর বেয়ে শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল কাসেম কোনো মানুষ ছিল না। সে ছিল এক অতৃপ্ত, ক্ষুধার্ত সত্তা। হাসপাতালের মর্গ ছিল তার একটা শিকার ক্ষেত্র মাত্র। এখন সে নতুন শিকার ক্ষেত্র খুঁজে নিয়েছে। রমেশ আর এক মুহূর্তও দাঁড়াল না। সে পাগলের মতো বাড়ির দিকে ছুটতে লাগল। তার মনে হচ্ছিল কাসেমের সেই জ্বলন্ত চোখ দুটো তাকে অনুসরণ করছে। সে বুঝতে পারছিল এই ভয় থেকে তার আর মুক্তি নেই। সে যেখানেই যাক, যাই করুক,
জীবনের শেষ দিন পর্যন্ত তাকে এই স্মৃতি আর এই আতঙ্ক বয়ে বেড়াতে হবে, কারণ সে জেনে গেছে কিছু অন্ধকার এতটাই গভীর হয় যে সেখান থেকে কোনো আলো ফিরে আসে না, আর কিছু ক্ষুধা এতটাই আদিম হয় যা মেটানোর জন্য শুধু মৃতদেহই যথেষ্ট নয়, তাদের চাই জীবন্ত ভয়, আতঙ্কিত আত্মা। আর রমেশ এখন জানে প্রতিদিন খবরের কাগজে যে ছোট ছোট অস্বাভাবিক মৃত্যুর খবর ছাপা হয়, যে মানুষেরা আর কোনোদিন ফিরে আসে না, তাদের সবার পেছনে হয়তো ওই একটাই হাসি লুকিয়ে আছে, কাশেমের সেই পৈশাচিক হাসি। আর সে নিজে, সে তো সেই। কি একটা ভয়ানক ঘটনা বন্ধুরা। চিন্তা করেন যদি ওই জায়গায় আপনি থাকতেন পাহারা দেওয়ার জন্য, ঠিক রাত 2টা, কেউ নেই, মর্গের ভেতর শব্দ হচ্ছে অলৌকিকভাবে, কেমন লাগবে? ঘটনাটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।